১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে যে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তাদেরকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। সেখানে ইসলামী প্রজাতন্ত্রের যেই নিয়ম বা ভিত্তি সেইভাবেই তারা পরিচালিত হচ্ছিল। এরকম একটি দেশ যারা নিজেরা সরাসরি কোনো যুদ্ধে না জড়িয়ে প্রক্সির মাধ্যমে বিভিন্ন সময় নিজেদের রাষ্ট্রের নিরাপত্তা বজায় রাখত বা প্রক্সির মাধ্যমে তারা যুদ্ধে অংশগ্রহণ করত। এরকম একটা দেশ, সেটা হলো ইরান। এই ইরানের সাথে ইসরায়েলের অনেকগুলো সংঘাত এ সংঘটিত হয়েছে। এর ভিতরে অনেকগুলো সংঘাতের ভিতরে সর্বশেষ যেই সংঘাতটা হয়েছিল সেটা এই যে ২০২৫ সালের জুনের মাঝামাঝি সময়ে। তখন এই যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে তখন ইরানের উপরে যেই হামলা পরিচালনা করেছে, সেই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে ইরানের যে পারমাণবিক প্রকল্পগুলো রয়েছে, যে আপনার ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানের যেই পারমাণবিক প্রকল্প, সেই সমস্ত পারমাণবিক প্রকল্পগুলা যুক্তরাষ্ট্র এই যে তাদের B-2 বোমারু বিমানের মাধ্যমে সেখানে হামলা করেছে। সেই হামলায় ক্ষয়ক্ষতি কতটা হয়েছে না হয়েছে এ নিয়ে ব্যাপক বিশ্লেষণ এবং মতভেদ রয়েছে। এখন সেই ইরানের সাথে বর্তমানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যেই সংঘাত, সেই সংঘাতে দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে ইরান এক নিঃসঙ্গ এক প্রতিবেশী বা নিঃসঙ্গ এক বন্ধুহীন এক রাষ্ট্র। যেই রাষ্ট্রের সাথে বিশ্বের পরাক্রমশালী বা সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের এবং তাদের আরেক মিত্র ইসরায়েল মিলে যেভাবে এই নিঃসঙ্গহীন ইরানকে যেভাবে হামলা করতেছে, যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়ে ইরানও পাল্টা হামলা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট যে সমস্ত বিষয় রয়েছে সেখানে হামলা করতেছে। এই যে হামলা, এই হামলার প্রেক্ষাপট আজকে থেকে তৈরি হয়নি। গেল কয়েক মাস পূর্বে থেকে এই যে যুক্তরাষ্ট্র এবং ইরানের ভিতরে যে কথার লড়াই চলছিল, পাশাপাশি কূটনৈতিক আলোচনাও চলমান ছিল। সেই আলোচনার ভিতরে যে বিষয়গুলা সামনে আসছিল, যে সেই বিষয়গুলা যে সমস্ত বিষয়গুলো ছিল, সেই সমস্ত বিষয়গুলো মেনে নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গত ১৯শে ফেব্রুয়ারি এই যে ইরানকে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছিলেন। সেই ১৫ দিনের আলটিমেটামের ভিতরে তিনি বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যে সমস্ত শর্তগুলো দিয়েছে ইরানকে, ওই সমস্ত শর্তগুলো যাতে এই যে আয়াতুল্লাহ আলী খামেনির সরকার বা ইরান যাতে মেনে নেয়। এখন এই শর্ত দেওয়ার পরে গেল ২৬শে ফেব্রুয়ারি জেনেভায় যে আলোচনা হয়েছিল, সে আলোচনায় যুক্তরাষ্ট্র এবং ইয়া ইরানের ভিতরে যে আলোচনা হয়েছিল, এটাতে মধ্যস্থতা করছিল ওমান। ওমানের মধ্যস্থতায় এই যে জেনেভাতে আলোচনা হয়েছিল। সে আলোচনায় কোনো পক্ষই এখানে মানে কি বলে যে কোনো যে সমঝোতা, কোনো সমঝোতাই সেখানে হয়নি, কোনো চুক্তি হয়নি। অর্থাৎ ব্যর্থ একটা আলোচনার মাধ্যমে সেই ব্যর্থ যেই আলোচনা, সেই ব্যর্থ আলোচনার মাধ্যমে তাদের সেখানে বৈঠক শেষ হয়। বৈঠক শেষ হওয়ার পরে ইরানের পক্ষ থেকে ইরান ২৭শে ফেব্রুয়ারি যে কথা বলেছিল, সেই কথা অনুযায়ী যে যুক্তরাষ্ট্র যে সমস্ত শর্তগুলো দিয়েছে, ওই সমস্ত শর্তগুলো যদি প্রত্যাহার করে নেয়, তাহলে এখানে ইরান হয়তো নতুন করে আলোচনায় বসবে বা বসার কথা ভাববে, এরকম কথা ইরানের পক্ষ থেকে বলা হয়েছে। এখন সেই আলোচনায় বা যুক্তরাষ্ট্র কী শর্ত দিয়েছে সেটার দিকে যদি আমরা তাকাই, যুক্তরাষ্ট্রের যে শর্ত রয়েছে, সেই শর্ত অনুযায়ী ইরানের যেই পারমাণবিক প্রকল্প আছে, ওই সমস্ত পারমাণবিক প্রকল্পগুলো ইরানকে ধ্বংস করে দিতে হবে বা ইরান বাদ দিয়ে দেবে, এরকম আর কি দিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে ইরান যে সমস্ত ইউরেনিয়ামগুলো সমৃদ্ধকরণ করছে বা পারমাণবিক অস্ত্র বা যে কোনো কিছু বানানোর জন্য, সেই সমৃদ্ধকরণকৃত ইউরেনিয়ামগুলো যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে। তারপরে কি বলছে, ইরানের যেই মিসাইল প্রকল্প রয়েছে, যে মিসাইল দিয়ে অনেক সময় আমরা দেখি যে ইরানের যেই আপনার বিমান বাহিনী দুর্বল হওয়ার কারণে ইরান করে কি তাদের মিসাইল প্রোগ্রামগুলোকে মানে রেঞ্জ পর্যায়ক্রমে বাড়াতে ২০০০ ২৫০০ কিলোমিটার এরকম মানে লং রেঞ্জের যে মিসাইল রয়েছে সেই মিসাইলগুলো তৈরি করতেছে। এখন যুক্তরাষ্ট্র সেই মিসাইল প্রকল্পগুলো ইরানেরকে বন্ধ করতে বলতেছে। তারপর বলছিল যে হামাস এবং হিজবুল্লাহ বা হুতি, এই সমস্ত যে আঞ্চলিক যে সমস্ত প্রক্সি বাহিনীগুলো আছে, এই সমস্ত প্রক্সি বাহিনীগুলোর সাথে কোনো সম্পর্ক ইরান রাখতে পারবে না, এরকম কথা।
অর্থাৎ যুক্তরাষ্ট্র চাচ্ছে যে ইরান তাদের একটা পাপেট রাষ্ট্র হিসেবে গঠিত হোক, যেখানে যে পাপেট রাষ্ট্রটাকে তারা নিজেদের মতো করে, অর্থাৎ যুক্তরাষ্ট্র নিজের মতো করে এখানে পরিচালনা করবে। যুক্তরাষ্ট্র যদি বলে এক পায়ে দাঁড়িয়ে থাকো, ইরান যাতে এক পা দাঁড়িয়ে থাকে। যুক্তরাষ্ট্র যদি বলে যে এক পা সামনে আগাও, ইরান যাতে এক পা সামনে আগায়। অর্থাৎ ইরানকে কান ধরে যেভাবে ইচ্ছা যুক্তরাষ্ট্র সেভাবে কি নাড়াতে চাড়াতে পারে, যাতে এরকম শর্তগুলো দিয়ে রাখছে। এখন এর জবাবে কি করছে ইরান? গত 27শে ফেব্রুয়ারি যেই যুক্তরাষ্ট্রের যে আপনার এই পরিকল্পনা বা এই প্রস্তাবগুলো ছিল, এই সমস্ত প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করছে। প্রত্যাখ্যান করার পরে কয়েক ঘন্টা পরেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে যৌথভাবে এই ইরানের উপরে হামলা পরিচালনা করে। সেই হামলা ব্যাপক হারে হামলা পরিচালনা করে, বিশেষ করে ইরানের রাজধানী তেহরানে এবং ইরানের গুরুত্বপূর্ণ যে সমস্ত যে সামরিক কমান্ড সেন্টারগুলো রয়েছে সেখানে হামলা করে। তারপর হচ্ছে গিয়া আইআরজিসির যে সমস্ত কমান্ড সেন্টারগুলো বা হেডকোয়ার্টার আছে সেই সমস্ত জায়গায় হামলা করে। তারপরে হামলা করে ইরানের যিনি সুপ্রিম লিডার রয়েছেন, বিশেষ করে এই যে আয়াতুল্লাহ আলী খামেনির যেই অফিস রয়েছে সেই অফিস এবং বাসভবন সেখানে হামলা করে। সেই হামলাতে যে আয়াতুল্লাহ আলী খামেনির অফিস প্রায় অর্ধেক অংশ ধসে পড়ে গিয়েছে, এরকম খবরাখবর বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াগুলোতে বলা হচ্ছে। আর ইসরায়েলের যে চ্যানেল এখানে চ্যানেল ইসরায়েলের যে গণমাধ্যম রয়েছে সেই গণমাধ্যমে এই বিষয়টা বলা হচ্ছে যে তারা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের শীর্ষ পর্যায়ের যে সামরিক নেতৃবৃন্দ এবং শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছে তাদের উপরে তাদেরকে টার্গেট করে হামলা পরিচালনা করেছে, এরকম কথা ইসরায়েলি গণমাধ্যমে বলা হচ্ছে। আর এটা ইসরায়েল সরাসরি ইসরায়েলের যে সমস্ত সামরিক ব্যক্তিগণ রয়েছেন তারাও এইভাবেই বলতেছেন। এখন এই যে ইরানের উপরে যে হামলা, সেই হামলাতে এখানে কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একত্রিতভাবে ইরানের বিরুদ্ধে হামলা করলেও এখানে কিন্তু দুইটা কোডনেম রয়েছে। যুক্তরাষ্ট্র যেই হামলা করেছে সেই হামলার কোডনেম বা সেই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের নিজস্ব যেই কোডনেম সেটা হচ্ছে গিয়া এপিক ফিউরি। যুক্তরাষ্ট্রের যেই এই যুক্তরাষ্ট্রের যেই কোডনেম যুদ্ধের, সেই কোডনেম অপারেশন এপিক ফিউরি। আর ইসরায়েলের যে কোডনেম সেটা হচ্ছে গিয়া লায়ন্স রোডস। হ্যাঁ, এই দুইটা কিন্তু হামলা একসাথে করলো, দুইজনের দুইয়ের নামে রাখছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের একটা নাম আর ইসরায়েলের আরেকটা নাম। আর এই নামের বিপক্ষে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার বিপক্ষে গিয়ে ইরান যে হামলা পরিচালনা করতেছে, সে হামলাতে ইরান এখানে তার যে নাম রয়েছে, বিশেষ করে বুঝেন অপারেশন ট্রু প্রমিস 1, ট্রু প্রমিস 2, ট্রু প্রমিস 3, এরকম যে হামলাগুলো করেছে এই তারই সিরিজ হিসাবে এই পাল্টা হামলা ইরান এখন যেটা করতেছে সেটা অপারেশন ট্রু প্রমিস 4 হিসাবে ইরান পরিচালনা করতেছে। এখন এই পাল্টা হামলা যেভাবে চলমান, সেই চলমান পাল্টা হামলাতে যে দেখা যাচ্ছে যে এই পাল্টা হামলা যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান এই তিনটা দেশের ভিতরে সীমাবদ্ধ নাই। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যখন একত্র বা যৌথভাবে যে অপারেশন এপিক ফিউরির অধীনে বা অপারেশন লায়ন্স রোডসের অধীনে যে হামলা পরিচালনা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র করেছে, সেই হামলার জবাব দিতে গিয়ে মাত্র 1 ঘন্টার ব্যবধানে ইরান যেই ব্যাপক হারের মিসাইল হামলা করেছে, বিশেষ করে মার্কিন যে সমস্ত লক্ষ্যবস্তু রয়েছে ওই সমস্ত লক্ষ্যবস্তুতে, যেমন ইরানের আশেপাশে যে সমস্ত দেশগুলো রয়েছে ওই সমস্ত দেশগুলোতে এই যে মার্কিন যে সমস্ত সামরিক ঘাঁটি রয়েছে বা কমান্ড সেন্টারগুলো রয়েছে ওই সমস্ত কমান্ড সেন্টারে হামলা করেছে। বিশেষ করে ইরানের আশেপাশের যে সমস্ত দেশ, এই আপনি দেখেন বাহরাইন, কাতার, তারপর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, তারপর হচ্ছে আপনার সৌদি আরব, তারপর হচ্ছে কুয়েত, জর্ডান, এই সমস্ত দেশের আকাশসীমা লঙ্ঘন করে এই সমস্ত দেশের মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত ঘাঁটি রয়েছে বা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে ওই সমস্ত জায়গাতে ইরান ব্যাপক হারে হামলা করেছে। ইসরায়েলের রাজধানী তেলাবিব এবং ইসরায়েলের যে হাইফা বন্দর রয়েছে সেই হাইফা বন্দরে এই হামলা, তো সেখানে এই সমস্ত দেশগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ নেহাত কম নয়। কেননা এই যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তৈরি যে সমস্ত আপনার এই যে পেট্রোয়েড মিসাইল বলেন বা এই যে তাদের যে থার্ড বলেন ইত্যাদি ইত্যাদি যে সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো, আয়রন ডোম, এই সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো যথাযথ কার্যকর, এটা আমরা সবাই জানি বা যারা এই বিষয়ে
সামরিক বা এই যে যুদ্ধ সংশ্লিষ্ট বিষয়গুলো বা মধ্যপ্রাচ্যের বিষয়গুলো সম্পর্কে যারা কম বেশি ধারণা রাখেন, তারা এই সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে জানেন যে পেট্রিয়টের কাজ কী, আয়রন ডোমের কাজ কী, বা এজেন্ট থার্ডের কাজ কী, এই সমস্ত বিষয়গুলো সবাই জানেন। এখন এই সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ভেদ করা অনেক কঠিন। তারপরেও ইরান যে হাইপারসনিক মিসাইল বা হাইপারসনিক যেই অস্ত্রগুলো ব্যবহার করেছে ব্যাপক হারে, এই মিসাইলগুলোর কারণে সেই আয়রন ডোম বলেন বা থার্ড বলেন বা পেট্রিয়ট যেই আপনার ব্যবস্থা মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রয়েছে, সবগুলোকে মোটামুটি কিছু কিছু ফাঁকি দিয়ে কিছু হামলা সেখানে ইসরায়েলের মাটিতে করতে পেরেছে এবং সেখানে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। এটা বিভিন্ন যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফুটেজগুলো দেখবেন, বিভিন্ন টেলিগ্রামে ছড়িয়ে আছে, সিটি আছে, এই সমস্ত চ্যানেলগুলো থেকে আপনারা দেখতে পারেন। হ্যাঁ, এখন এই যে একটা সময় আমরা দেখতাম যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যখন হামলা করতো, হামলার পরে ইরান পাল্টা হামলা করতো। সেই পাল্টা হামলাতে আমরা দেখতাম যে ইরানের যে সমস্ত মিসাইলগুলো রয়েছে, সেই মিসাইলগুলো কোনো বালিতে বা লক্ষ্যভ্রষ্ট হয়ে বিভিন্ন জায়গায় পড়ে থাকতো। কিন্তু সাম্প্রতিক সময়ে বা এই যে সর্বশেষ ইরান যে অপারেশন যেই ট্রু প্রমিস 4 পরিচালনা করছে, সেই ট্রু প্রমিস 4-এর যে মানে ইরান মানে পূর্বের যে সমস্ত নিয়ম নীতিগুলো মেনে হামলা করতো, এটা সম্পূর্ণ তার ব্যতিক্রম হিসেবে হামলা করেছে। কেননা এতদিন পর্যন্ত ইরান তার পার্শ্ববর্তী দেশগুলো বা পার্শ্ববর্তী আরব দেশগুলোকে সতর্ক করতো, ভাই তুমি তোমার আকাশ ব্যবহার করতে দিবা না, তুমি তোমার আকাশ ব্যবহার করে অন্য কাউকে হামলা করতে দিও না, তাহলে আমি হয়তো তোমার সাথে সম্পর্ক খারাপ হবে, ইত্যাদি ইত্যাদি কথা বলতো। কিন্তু ইরান এবার পূর্বে থেকে বলতো যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি হামলা করে তাহলে এর যথাযথ জবাব তারা দিবে। তাই আসলে আমরা দেখলাম যে সর্বশেষ অর্থাৎ গত 28শে ফেব্রুয়ারি বা 27শে বাংলাদেশ সময় যে 28শে ফেব্রুয়ারি সকালবেলা, আর ইরানের সময় যে 27শে ফেব্রুয়ারি যে আপনার রাত, সেই রাতে যে হামলাটা হয়েছে, সেই হামলাতে আমরা দেখবেন যে ইরানের যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, ইরান যে পাল্টা হামলাটা করেছে 1 ঘন্টার ব্যবধানে, সেই হামলাতে এই সমস্ত দেশগুলোতে কোনো সংকেত ছাড়াই যুক্তরাষ্ট্রের যে সমস্ত ঘাঁটি রয়েছে, সেই সমস্ত ঘাঁটিগুলোতে একযোগে হামলা করেছে। সেই হামলাগুলোতে বাহরাইন বলেন বা এই যে সংযুক্ত আরব আমিরাতে যে আলুদের বিমানবন্দর রয়েছে, সেই বিমানবন্দর বা সামরিক ঘাঁটি, সেখানে হামলা করেছে। তারপর থেকে আপনার এই যে কুয়েতের যে সামরিক ঘাঁটি রয়েছে, কাতারের যে সামরিক ঘাঁটি রয়েছে, জর্ডানের যে সামরিক ঘাঁটি রয়েছে, এগুলোতে সব জায়গায় ইরান এককভাবে হামলা করেছে। এখন এই হামলা করার পরে আমরা সচরাচর যে যুদ্ধ শুরু হওয়ার পূর্বে যে বিষয়টা দেখতাম যে যুক্তরাষ্ট্রের পরম মিত্র হওয়ার পরেও সৌদি আরব বা এই যে আপনার দেখেন এই অন্য অন্য যে সমস্ত আরব দেশগুলো রয়েছে, এই যে বাহরাইন বলেন, জর্ডান বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, এই সমস্ত সকল রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রকে হামলা না করার জন্য কিন্তু অনুরোধ বা হুমকি দামকি দিত যাতে হামলা না করে ইরানের উপরে। তা এই বিষয়টা দেখে আমরা আসলে যতটা বিষয় নিশ্চিত হতে পেরেছিলাম যে আসলে আমরা ভাবতাম যে হামলা শুরু হলে এই সমস্ত দেশগুলো হয়তো বা ইরানের পক্ষে থাকবে, কিন্তু যখন হামলা করলো, ইরান পাল্টা হামলা করলো, তখন এই সমস্ত দেশগুলো তাদের চক্ষু উল্টিয়ে ফেলে তারা বলল কি যে ইরান যেই হামলা তাদের দেশে করেছে, সেই হামলাকে তারা তীব্র নিন্দা জানায়, এরকমও কথাবার্তা আর কি, যে এটার যথাযথ জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তারা ইরানের বিপক্ষে দাঁড়িয়ে গেল সার্বভৌমত্বের দোহাই দিয়ে। এখন এই যে মুসলিম দেশগুলো আসলে যতই যা কিছু করুক না কেন, যতই তারা মুসলমান ভাই কথা বলুক না কেন, আসলে এই সমস্ত দেশগুলোর ভিতরে ওইরকম ঐক্য নাই, এটা আমরা দেখতে পাচ্ছি। কেননা এই যে ইরানের যে ক্রান্তিকাল, বর্তমানে যে ইরানের ক্রিটিক্যাল মুহূর্ত চলতেছে, এই ক্রিটিক্যাল মুহূর্তে সংযুক্ত আরব আমিরাত বলেন, সৌদি আরব বলেন, মিশর বলেন বা কাতার বলেন বা জর্ডান বলেন, যারাই বলেন না কেন, সকল মুসলিম রাষ্ট্রগুলো উচিত ছিল ইরানের পাশে দাঁড়ানো, ইরানের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ রেখে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে হুমকি দেওয়া যে দেখো তোমরা এখানে ইরানেরকে একা পেয়ে তোমরা এইভাবে কেন এখানে হামলা করতেছো, আমাদের প্রতিবেশী, আমাদের ভাই মুসলিম রাষ্ট্র, এটা তোমরা পারো না। কিন্তু সেটা না বলে এখন তারা ইরানের বিরুদ্ধে কথা বলা মানে যুক্তরাষ্ট্রকে পরোক্ষভাবে সমর্থন দেওয়া, যে তোমরা হামলা করেছো, আরও ভালোভাবে সেখানে হামলা করো, সেখানে শেষ করে দাও, আয়াতুল্লাহ আলী খামেনির রেজিম শেষ করে দাও, মানে কথাটা এরকম, যদিও মুখে বলে না। হ্যাঁ, পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকে এই কথা বুঝিয়ে দেয়। আর এই কথা বুঝিয়ে দেওয়ার কারণে এখানে যুক্তরাষ্ট্র যে শক্তি বা সামর্থ্য সংরক্ষণ করে দীর্ঘ প্রায় 1.5 মাস থেকে 2 মাস পর্যন্ত শক্তি সামর্থ্য সেখানে কিন্তু জোগাড় করেছে।
বা একত্রিত করেছে, সেই শক্তি সামর্থ্য একত্র করে সেখানে এই যে ইরানের উপরে যে হামলা করেছে, এই হামলা যুক্তরাষ্ট্র এত সহজে বন্ধ করবে বলে এটা আমার কাছে মনে হয় না, বা যারা সামরিক বিশ্লেষক রয়েছেন বা যারা এই সমস্ত বিষয়ে গবেষণা করেন বা বিশ্লেষণ করেন তাদের ভাষ্য অনুযায়ী এটা সম্ভব না। এখানে হয়তো বা যুক্তরাষ্ট্র এখানে আয়াতুল্লাহ আলী খামেনির যে রেজিম বা সরকার আছে সেই সরকারকে বা আয়াতুল্লাহ আলী খামেনিকে হয়তো হত্যা করা বা তার পতন ঘটানো যে কোনোভাবে হোক, তারপর এটা পতন ঘটাইতে পারলে তখন হয়তো বা যুক্তরাষ্ট্র এখানে শান্ত হইতে পারে, কিন্তু এর আগে যুক্তরাষ্ট্র শান্ত হওয়ার কোনো লক্ষণ এখানে নাই। আর যেটা বললাম যে ইরানের পার্শ্ববর্তী যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে সেই প্রতিবেশী রাষ্ট্রগুলো ইরানকে এখন মানে ছেড়ে গেছে বলা যায়। এখন এই যে ছেড়ে যাওয়ার কারণে ইরান নিঃসঙ্গ মধ্যপ্রাচ্যে এক কোনো বন্ধুহীন একটা রাষ্ট্রের মতো বর্তমানে হয়ে গেছে। এখন আপনি দেখেন যে অনেকে বলবেন যে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়ে চীন এবং রাশিয়া তারাও তো সুপার পাওয়ার, তারা যে এই যে ইরানের পাশে দাঁড়াবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন দর্শক। কেননা আপনারা জানেন যে বিশ্বের রাজনীতিতে বা বিশ্ব রাজনীতিতে যেটাই হোক না কেন, যে যার যার স্বার্থ চায়। এখানে বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়া কোনোভাবেই একটা মানে সরাসরি সংঘাতে যাবে না, এটা বোঝা যায়। কেননা এই যে রাশিয়া এই যে ইউক্রেন ইস্যুতে যেভাবে আপনার গ্রাকলে আটকানো, সেখানে ছেড়ে দেওয়া কেঁদেবাসী অবস্থাতে রাশিয়ার রয়েছে, কখনো কখনো ভালো অবস্থানে যায়, কখনো কখনো আবার সেখানে খারাপ অবস্থানে আসে। কিন্তু সেখানে রাশিয়া এই যে যুক্তরাষ্ট্রের সাথে যে একটা সাধারণ সম্পর্ক ট্রাম্প আসার পরে তৈরি হয়েছে, সুতরাং এই সম্পর্কটা এখানে রাশিয়া শেষ করবে না বা নষ্ট করতে চাইবে না। কেননা আপনারা জানেন এই যে রাশিয়ার এই যে সিরিয়াতে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার যেই স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে সেটাকে শেষ করে দিল, সেখানেও কিন্তু রাশিয়া কিছু বলেনি বা কিছু বলার তার ওরকম হয়তো সামর্থ্য ছিল না। তারপর আপনি দেখেন এই যে ভেনেজুয়েলাতে যুক্তরাষ্ট্র যেই কাজ করলো, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেল, সেখানেও কিন্তু রাশিয়া প্রায় নিশ্চুপ, দায়সারা একটা কথা বলছে, মানে বিজ্ঞপ্তি দেওয়া। ইরানের ক্ষেত্রে রাশিয়া সেই কথাই বলতেছে যে সাধারণভাবে যে দায়সারা একটা ওই যে নিন্দা জানানো, সেই নিন্দা জানিয়ে শেষ। এখানে চীনও তাদের যে ব্যবসা বাণিজ্য আছে সেই ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা করতেছে, ইত্যাদি ইত্যাদি। অপরদিকে আপনি দেখেন যুক্তরাষ্ট্রের যে সমস্ত বন্ধু রাষ্ট্রগুলো রয়েছে, এখানে ফ্রান্স বলেন বা ইউরোপের অন্যান্য দেশগুলো বলেন, তারা অনেকেই সমর্থন করতেছে যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনকে বা এই যুদ্ধকে। এখানে ফ্রান্স তো সরাসরি বলেই দিয়েছে তারা তাদের যে বন্ধুরাষ্ট্র বন্ধুর যেই তাদের বন্ধুকে রক্ষার জন্য তারা যে কোনো কিছু করতে পারে। এখানে বন্ধুকে রক্ষার জন্য এখানে হয়তো ইসরায়েলকে বন্ধু হিসাবে বলছে তারা, ইত্যাদি ইত্যাদি। কানাডা সরাসরি বলছে তারা এটার সাথে সম্পৃক্ত বা এটাকে তারা সমর্থন করে, ইত্যাদি ইত্যাদি। এখানে দেখেন ইরানের পাশে একটা রাষ্ট্র দাঁড়ায়নি, ইরানের পাশে মুসলিম দু একটা রাষ্ট্র হয়তো তারা নিন্দা জানিয়েছে, কিন্তু ওইরকমভাবে মানে শক্তভাবে একটা রাষ্ট্র ইরানের পাশে দাঁড়ায়নি। চীন রাশিয়ার কথাকে আমরা বা চীন বা রাশিয়াকে যেভাবে ইরানের বন্ধু হিসেবে আমরা সাধারণভাবে বিশ্লেষণ করতে চাই বা বিশ্লেষণ করি, সেখানে চীন বা রাশিয়া তাদের যে দায়সারা বক্তব্য সেটাও আসলে ইরানের জন্য ততটা সুবিধাজনক অবস্থায় না। আর চীন বা রাশিয়ার সাথে এরকম চুক্তিও ইরানের নাই যে ইরান কোনো সময় যে এরকম গ্রাকল আটকে গেলে বা যুদ্ধ বাজলে যে ইরানকে বাঁচানোর জন্য চীন বা রাশিয়া সরাসরি অন্য কোনো পক্ষের সাথে যুদ্ধ করবে, এরকম কোনো চুক্তিও আসলে কিন্তু তাদের ভিতরে নেই। এখন সব মিলে আপনারা যদি তাকায়, ইরান মধ্যপ্রাচ্যে একদম নিঃসঙ্গ, সেই নিঃসঙ্গ এখন হয়ে সে তার মরণ কামড় দিতে চেষ্টা করতেছে এই যে পশ্চিমা যে শক্তিগুলো রয়েছে তাদের বিরুদ্ধে। এখন ইরান কতটা এখানে টিকবে সেটা আসলে হয়তো সময় বলে দেবে। আর ইরানের যেই বর্তমান যে রেজিম বা ইরানের যে বর্তমান শাসক গোষ্ঠী রয়েছে, বিশেষ করে আয়াতুল্লাহ আলী খামেনি, সেই আয়াতুল্লাহ আলী খামেনি কি আদৌ বেঁচে আছে কিনা সেই বিষয়টা নিয়ে অনেকের ভিতরে কনফিউশন রয়েছে। আর ইরানের পক্ষ থেকে ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তাদের পক্ষ থেকে যে কথা বলা হয়েছে যে আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, তাকে নিরাপদ স্থানে রাজধানী তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এখন নিরাপদ স্থান আসলে ইরানের কোথায় সেটা হয়তো আপনারা আমরা সবাই আমরা জানি না, কেননা ইরানের সব জায়গায় আমরা জানি যে আমেরিকা বা ইসরায়েলের যে মোসাদের যে এজেন্ট কিলবিল করতেছে সেটা আমরা সবাই জানি। কেননা ইরানের ভিতরে বিদেশি কোনো যেই আপনার গেস্ট গেলে সেও নিরাপদ থাকতে পারে না, সেটা আমরা দেখেছি। বিশেষ করে হামাসের যিনি প্রধান রয়েছেন ইসমাইল হানিয়ারকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা আমরা সবাই দেখেছি। তারপর ইরানের এই যে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদেরকে যেভাবে ইসরায়েল টার্গেট করে বা যুক্তরাষ্ট্র টার্গেট করে হত্যা করে, সেই বিষয়গুলো তো আমরা দেখেছি, আমাদের জানা। সুতরাং ইরানের ভিতরে কোথায় যে আসলে নিরাপদ জায়গা রয়েছে বা স্থান রয়েছে সেটা আসলে আমাদের হয়তো জানার বাইরে হতে পারে। এখন এই যে যুক্তরাষ্ট্র যে হামলা করেছে, সেই হামলার বিপক্ষে ইরান যে পাল্টা হামলা করতেছে, এই পাল্টা হামলার ভেতর দিয়ে আসলে এই যে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের দামামা বেজে গেছে বলে অনেকেই মনে করেন।
এখন একটা সময়ে যে চীনের মধ্যস্থতায় আপনারা জানেন যে ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরবের ভিতরে যে একটা মানে তাদের ভিতরে সম্পর্ক স্বাভাবিক করার যে একটা প্রক্রিয়া চালু হয়েছিল, সেই প্রক্রিয়াটা আসলে থমকে গেছে মনে হয়। কেননা সেই প্রক্রিয়া যদি থমকে না যেত, তাহলে এই যে সাধারণভাবে যুক্তরাষ্ট্রের ঘাঁটিকে লক্ষ্য করে এই সৌদি আরবে ইরান যে হামলা পরিচালনা করেছে, সেই হামলার বিপক্ষে গিয়ে সৌদি আরব এখানে মুরব্বি সেজে সেখানে ইরানের বিপক্ষে কথা বলতে যাইতো না, বা সেখানে ইরানের বিপক্ষে এই যে কথা বলার কারণে আবার অন্যান্য মুসলিম দেশগুলো তারা আবার সৌদি আরবকে সমর্থন করে ইরানের বিপক্ষে কথা বলতো না। এখন হয়তো তাদের ভিতরে সেই সম্পর্কগুলো নাই পূর্বের, বা ওই যে 23 সালে যেই সম্পর্ক উন্নয়নের জন্য চীন চেষ্টা করেছে হয়তো বা সেটা ব্যর্থ হয়েছে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। এখন এই যে ইরানের এই দুঃসময় মধ্যপ্রাচ্যের একটা মুসলিম দেশও যেহেতু ইরানের পাশে দাঁড়াচ্ছে না, এখন অনেকেই হয়তো চিন্তা ভাবনা করতেছেন মধ্যপ্রাচ্যের যেই মানচিত্র রয়েছে সেই মানচিত্র হয়তো বা পাল্টানোর সময় হয়েছে, হয়তো বা ইরান মানে এই যে ইসরায়েল যে চিন্তা ভাবনা করতেছে তাদের যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করার জন্য, এখন হয়তো বা সেই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করার জন্য আরেকটা ধাপ এগোচ্ছে ইসরায়েল। এখন যেটা হোক না কেন মধ্যপ্রাচ্যে এই যে ইরান একদম একা, সেই ইরানের পাশে এখন মুসলিম বিশ্ব কীভাবে দাঁড়ায়, কীভাবে দাঁড়ানো উচিত সেটা হয়তো ভাবা উচিত বলে আমি মনে করি। আর এই যে যুক্তরাষ্ট্র যে হামলা পরিচালনা করেছে ইরানের ভিতরে, সেই হামলাতে কিন্তু এই যে অলরেডি ইরানের শীর্ষ পর্যায়ের কিছু কিছু লোক মারা গিয়েছে। তার ভিতরে আপনারা জানেন যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী যিনি রয়েছেন আজিজ নাসির জাদেদ, সে আজিজ নাসির জাদেদ তিনি কিন্তু মারা গিয়েছেন এই যে 28 তারিখ ভোরে যে হামলা ইসরায়েল করেছে। তারপর সেখানে আরও মারা গেছেন আইআরজিসির আপনার পদাতিক বাহিনীর যিনি প্রধান ছিলেন মোহাম্মদ পাকপুর, সেই মোহাম্মদ পাকপুর তিনিও মারা গেছেন এই হামলাতে। তারপর মারা গেছেন সেনাবাহিনীর 38 ডিভিশনের যিনি এই যে পদাতিক বাহিনীর প্রধান ছিলেন, সেনাবাহিনীর এই যে 38-এর শীর্ষ পর্যায়ের যিনি কমান্ডার ছিলেন আমির হাতামি, সে আমির হাতামিও মারা গেছেন এই হামলাতে। এখন ইরানের এই যে শীর্ষ পর্যায়ের ব্যক্তিগণ যে মারা গেছেন, এই শূন্যতা ইরান তো দ্রুত আসলে পূরণ করা সম্ভব না। আর আপনারা জানেন যে আমরা সবসময় জানি যে ইরানের উপরে যদি কোনো হামলা হয়, বা ইরানের দিকে যদি কেউ চোখ তুলে তাকাতে চায়, বা ইরানের সাথে যদি কেউ অন্যায্য কোনো কাজ করতে চায়, সেই ক্ষেত্রে আপনারা জানেন এই যে আপনার লেবানন থেকে হিজবুল্লাহ সবসময় তারা গর্জে ওঠে, তারপরে সে গিয়া ইয়েমেন থেকে হুতিরা গর্জে ওঠে, ইত্যাদি ইত্যাদি আরও অন্যান্য যে সমস্ত প্রক্সি সংগঠনগুলো রয়েছে। কিন্তু ইরানের উপরে এই হামলার পরে এই যে হুতিরা সেখানে এই যে হিজবুল্লাহ যেভাবে একটা বিবৃতি দিয়েছিল, তারা বলছিল যে ইরানের প্রতি যে হামলা হচ্ছে এটার জন্য তারা পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে, বা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে সেই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে তারা টার্গেট করবে। কিন্তু এই যে লেবাননের যে সরকার বর্তমানে রয়েছে, সেই সরকার কিন্তু এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তারা হয়তোবা এই যে হিজবুল্লাহর যেই মনোভাব, সেই মনোভাবের বিরুদ্ধে গিয়ে তারা হয়তোবা হিজবুল্লাহকে আরও নিষ্ক্রিয় করতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে সহযোগিতা করতে পারে। সেক্ষেত্রে ইরানের সেই ফলনটা বা সেই দিকের সহযোগিতাটা হয়তোবা বন্ধ হয়ে গেছে। আবার অন্যদিকে আমরা যদি দেখি হুতিদের অবস্থা, হুতিদেরকে কিন্তু যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন মিলে যেভাবে হামলা করছে, যেভাবে বিমান হামলা করে হুতিদেরকে নিষ্ক্রিয় করে দিয়েছে, সেখান থেকে আসলে ভালো ধরনের যে প্রতিক্রিয়া সেটা আসা সম্ভব নয়। সুতরাং বর্তমানে ইরান একদম নিঃসঙ্গ। যুক্তরাষ্ট্র ইরানের যে হাত পা আছে, অর্থাৎ হিজবুল্লাহ, হুতি বা হামাস, এদেরকে যেভাবে নিষ্ক্রিয় করেছে, সেই নিষ্ক্রিয় করার পরে এখন ইরানের হাত পা বেঁধে ইরানকে ধরেছে। এখন সেই হাত পা বাঁধা অবস্থায় ইরান শুধু ছটফট করতে পারবে, ছটফট করে হয়তোবা কিছু মিসাইল নিক্ষেপ করবে। সেই মিসাইল নিক্ষেপ করে আসলে কতটা ক্ষয়ক্ষতি করতে পারবে, কতটা এদের বিরুদ্ধে টিকতে পারবে, সেটা হয়তো সময় বলে দেবে। কতদিন টিকবে সেটা হয়তো সময় বলে দেবে। পূর্ণমাত্রা যুদ্ধ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, দুইটা পক্ষের ভিতরে যে যুদ্ধ। এখন এই যুদ্ধের আসলে শেষ কোথায়? ইরান যে 1979 সালের যে ইসলামী বিপ্লবের মাধ্যমে যে ইরানের উদ্ভব হয়েছে, বা ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের যেই চালিকা শক্তি, বা ইসলামিক প্রজাতন্ত্রের যেই আপনার যে ইসলামিক প্রজাতন্ত্র শুরু হয়েছে, সেই ইসলামিক প্রজাতন্ত্র কি 2026 সালে আয়াতুল্লাহ আলী খামেনির যে রেজিম রয়েছে, সেই রেজিমের পতনের ভিতর দিয়ে কি শেষ হবে কিনা, সেখানে নাকি এখানে তারা তাদের যে পূর্ণ যে শক্তি রয়েছে সেই শক্তি ব্যবহার করে তারা টিকে থাকতে পারবে? এখন কোনটা হয় দর্শক, আপনি কি মনে করেন সেটা আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তবে এখন উচিত মধ্যপ্রাচ্যের দেশগুলো সকল ভেদাভেদ ভুলে ইরানের পাশে দাঁড়ানো। কারণ আজকে যদি ইরানের পতন হয়, কালকে হয়তো মধ্যপ্রাচ্যের হয়তো সৌদি আরব, হয়তো বা ওমান, হয়তো বা আরেকটা দেশ, মানে যে কোনো কাতার বা কুয়েত ইত্যাদি ইত্যাদি যে কোনো একটা দেশ হয়তো বা পরবর্তীতে
এই যে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের টার্গেট হবে। এখন সব মিলে আসলে পরিস্থিতি সেখানে গোলাটে, সেখানে এখন মধ্যপ্রাচ্য, ইরান একদম একা, সেটা বোঝা যায়। তা ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়। আমাদের কিন্তু আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনে নামে দেখতে পারেন। আল্লাহ হাফিজ।